যে সমস্ত রাজনীতিবিদ সংস্কারের কথা বলতেন তাদের উপরে গজব নেমে যেত। মনে আছে আপনাদের? একটা দল তো ভেঙেই গেল 111-এর উপরে বলে, আর একটা দলের মধ্যে স্টার বা র্যাটস জন্ম নিল, তাদের পরিণতি কি হয়েছে তাও দেখেছেন। আর এখনকার মজা হচ্ছে সংস্কারের পক্ষে কথা না বললে রাজনীতি করতে পারবেন না। মানে এই কয়েক বছরের ব্যবধানে একটা শব্দ সংস্কারের একদম ডায়াগোনালি অপোজিট দুটো ব্যাখ্যা বা কনোটেশন তৈরি হয়েছে। আসলে সংস্কারটা কি? আমি যেহেতু সময় কম, খুব স্পষ্ট সাদাসিধে ভাবে কথা বলি, মানে যাতে যত কম সময় নিতে পারে। আমি সংস্কারের পক্ষে সেই সময় ছিলাম, আওয়ামী লীগ করতাম, কোনো একটা গ্রুপিং লড়াই -2 এগুলোর মধ্যে ছিলাম না। কিন্তু আমি সবসময় মনে করছি সংস্কার তো লাগবে। একটা ঘরেরও সংস্কার করতে, আপনি যে ঝাড় দেন প্রতিদিন, তাও তো সংস্কার। একটা রাষ্ট্রেরও সংস্কার থাকে প্রতিনিয়ত। অতএব সংস্কার চলতে থাকুক, সংস্কারের পক্ষে সবসময় আছি। সংস্কারের কোনো লিমিটেশন নাই, টাইম লিমিটেশন নাই। এটা যেরকম করে যাওয়া সবচেয়ে ভালো হয় সেটাই করা দরকার। রাজনৈতিক নেতা হিসেবে, কর্মী হিসেবে আমি মনে করি যে রাজনীতি হচ্ছে সমাজের পরিচালক, কমান্ডার অফ দি সোসাইটি। বাকি অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ক্রীড়া বলেন, যাই বলেন, এগুলো রাজনীতির নীতি দিয়ে নির্ধারিত হয় কিরকম করে হবে। অতএব সংস্কার যদি করতে, তাহলে প্রথম রাজনীতির দিকেই নজর দেওয়া দরকার। রাজনীতির দিকে নজর দেবেন মানেই হচ্ছে রাজনীতিটা পরিশীলিত হোক, গণতান্ত্রিক হোক, মানবিক হোক, জনগণের জন্য সুখকর হোক। রাজনীতিবিদরা মিথ্যা কথা বলা ছেড়ে দিক, ধাপ্পাবাজি ছেড়ে দিক, ব্লাফ মারা বন্ধ করুক, লুটপাটের ধান্দা বন্ধ করুক। এই সবগুলোই সংস্কারের অংশ। খুব সহজ কথা নয়, কিন্তু মানুষের মনের মধ্যে তো আর ঢোকা যায় না। অতএব নেতার মনে মনে কি আছে, যখন শেখ হাসিনা প্রথম আসেন, আরে বাবা কি লাখো লোক মনে করেছিল উনি ত্রাতা, তারপরে কি হলে দেখা গেল। তো স্পষ্টত দেশের জনগণের জীবন সুখকর করতে, গণতান্ত্রিক পরিবেশ করতে আপনাকে দেখতে হবে প্রথম জিনিস যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গণতন্ত্র নিশ্চিত হয় কিভাবে, আবার যাতে স্বৈরতন্ত্র না ফেরে তার ব্যবস্থা কি। তার জন্য আপনার কনস্টিটিউশনের দিকে তাকাতে হবে। এটা সবাই বলেছেন, কনস্টিটিউশনে সেই সমস্ত চেঞ্জ লাগবে যেটাতে গণতন্ত্র সুখদ হয়। প্রাইম মিনিস্টারের এরকম এত বেশি ক্ষমতা। আকবর আলী খান জীবিত থাকতে বলতেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার হচ্ছেন জার কিংবা মুঘল এম্পায়ারের মতো শক্তিশালী। টাচই করা যায় না, কোনো জবাবদিহি নাই, সরকারের কোনো জবাবদিহি নেই কারো কাছে। ওইটা অ্যামেন্ড করতে হবে। কেউ কেউ অবশ্য বলবেন যে সংবিধানে হাত দেওয়া কি সরকারের উচিত হবে? এটা ঠিক করেন। আপনি যদি মনে করেন যে রিটার্ন অফ ফ্যাসিজম বন্ধ করবেন, তাহলে আপনাকে পাওয়ার ম্যাক্সিমাম ডিসেন্ট্রালাইজ করতে হবে। পাওয়ার যদি কনসেন্ট্রেটেড থাকে কোনো জায়গাতে, তাহলে তো ওইটাই তো ফ্যাসিবাদের ভিত্তি হয়। যদি আপনি পাওয়ারকে ডিসেন্ট্রালাইজ করতে চান, তাহলেও আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগবে। আপনি যদি মনে করেন, যদি আমি দেখছি, বিশেষ করে বিএনপির কথা বলি, প্রথম দিকে তাদের টোনে আমার মনে হয়েছিল তারা মনে করছেন কিছুই এখন করা যাবে না, শুধু ভোট করবার জন্য যা যা লাগে সেটা করেন, বাকি যেগুলো সেটা ভোট হবার পরে, যেটা 31 দফার প্রিয়াম্বলের মধ্যে আছে, ভোট হবার পরে যে সংসদ হবে তারা 6 মাসের মধ্যে বাকি সংস্কারগুলো করবে। মুশকিল হয়েছে কি, রাজনৈতিক দলগুলো সংস্কার করবে এটা তো মানুষ বিশ্বাস করতে চায় না। মানুষ মনে করে ভাই আগে ভোটের আগে ভালো ভালো কথা বলে, ভোটের পরে দেখবে যে সব ভুলে গেছে, অতীত তাই বলেছে। এই জন্য এইবারে দেখছি একটা সার্ভে হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটি করেছে। যদি সার্ভের উপরে আমার একটু সন্দেহ আছে, তারপরে আমি মনে করি ওরা যে বলেছে 71% লোক এখন এই গভর্নমেন্টকে সাপোর্ট করে। ওটা 71 না হয়ে 61 হতে পারে, কিন্তু সাপোর্ট করে মানুষ তাদেরকেই। এই যে পুরো আন্দোলনটা হয়ে গেল, চিন্তা করেন 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো তো আন্দোলন করেছে, কিন্তু যখন বিজয় হলো তখন দেখা গেল সমস্ত রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে। বাংলাদেশ একটা ইউনিক দেশ। এই দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকারের পরাজয় হয়েছে, বিরোধী দলের নেতা পলায়ন করেছে। আবার এইখানে হচ্ছে যে এত বড় আন্দোলনের পরে দেখা যাচ্ছে যে সরকার চলে গেছে, কিন্তু মূল দল সব রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে। এটা এই কারণেই যে রাজনৈতিক দলের উপরে মানুষের ওই বিশ্বাস হয়নি। অতএব কেউ যদি আমাকে বলেন, আচ্ছা আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী 2 বছরের বেশি থাকতে পারবেন, 2 টার্মের বেশি থাকতে পারবেন? ঠিক, আমি বলবো ঠিক। যদি বলেন আপনি প্রপোর্শন মানে রিপ্রেজেন্টেটিভ বেসিস, সরি মানে সংখ্যানুপাতিক ভোট চান, আমি বলবো এটাও ঠিক। সরকার যদি এইরকম 5টা চয়েস অনুযায়ী
দেশের কনস্টিটিউশন সংবিধান সংশোধন করে তার পক্ষে থাকবেন? আমি পক্ষে আছি, সাকি নাই পক্ষে, মঈন ভাই নাই, তখন কি হবে? 14টা দল মিলে বসলো প্রধান উপদেষ্টার সঙ্গে, সেইখানে 2000 প্রস্তাব দেওয়া হয়েছে। আচ্ছা, 2000 প্রস্তাবের এখন সংশ্লেষণ কিরকম করে হবে? এটা সাম আপ করবেন কিভাবে? কোন জিনিসগুলো গ্রহণ করা হবে? সমালোচনা যাই করি এই এই অন্তর্বর্তী সরকারের, এই অন্তর্বর্তী সরকারই এখন ড্রাইভিং সিটে আছে, এবং আপনি মানেন বা না মানেন শেষ সিদ্ধান্তটা তারাই দেবে। রোড ম্যাপের কথা যে বলছেন, রোড ম্যাপ হয়তো দেওয়া হয়েছে, 6টা কমিশন করবে তারা। আমি মনে করি আরো 2-1টা কমিশন করা দরকার, যেমন লোকাল গভর্নমেন্টের উপর করা দরকার ছিল, ডিসেন্ট্রালাইজেশনের উপর করা দরকার, আরো হয়তো করবেও, তারপরে করতে পারে। এইটাই একটা রোড ম্যাপ। তারা এই মাসের মধ্যে কমিটিগুলো করবে, আগামী 3 মাসের মধ্যে তাদের প্রপোজাল দেবে, তারপরে সেটা নিয়ে কথাবার্তা হবে। সেই কথার সময় কথা বলতে থাকেন, মন খুলে প্রাণ খুলে কথা বলেন। আগে তো বলতে পারতাম না। ডক্টর ইউনূস বলছেন যত পারেন করেন। আমাদের উপরে ডিজিফাই রেস্ট্রিকশন ছিল, টেলিভিশনে কথা বলা যেত না, টেলিভিশনের লোকজনকে ডেকে বলতো এটা কেন বলা হলো, কারো চাকরি খেয়ে দিত। এখন ডিজিফাই ডেকে বলেছে যা ইচ্ছায় আপনারা প্রচার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তার মানে বাক ব্যক্তি সংগঠন স্বাধীনতা এখন স্বীকৃত, অতএব কথা বলতে হবে। এইটা আমাদের জন্য একটা বিরাট ডেভেলপমেন্ট। আপনারা যদি মনে করেন, আমরা যদি মনে করি, অনেকেই আমরা বলছি এই সমস্ত কথা নিয়ে একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে, আই এম সরি, এটা হবে না। একজন ইসলামিক কনস্টিটিউশন চাই, একজন সেকুলার কনস্টিটিউশন চাই, কোনো পয়েন্ট আছে তাকে মিট করবার নাই। তাহলে কি করবেন? একজন বললেন জাতীয় সঙ্গীত বদলাতে হবে, সাথে সাথে অন্তর্বর্তী সরকার বলেছেন না, এই সমস্ত বিষয়ে বিতর্কে আমরা জড়াতে চাই না।